টি-20 বিশ্বকাপ 2024-এ ভারতের উইকেট কিপার কে হবেন? এই মুহূর্তে ভারতের কাছে পাঁচটা অপশন রয়েছে। লোকেশ রাহুল, ঈশান কিষান, সঞ্জু স্যামসন, জিতেশ শর্মা এবং ঋষভ পান্ত। পাঁচটা অপশন। অথচ একটা সময় ভারতের উইকেট কিপারের প্রসঙ্গ উঠলে একটাই নাম উঠে আসতো, মহেন্দ্র সিং ধোনি। একটা দীর্ঘ সময় ধরে তিনি ভারতের 3 ফরম্যাটে কিপিং করেছেন। হ্যাঁ, টেস্টে অবসর নেওয়ার পর তার জায়গায় আমরা ঋদ্ধিমান সাহাকে কিপিং করতে দেখেছি টেস্টে, কিন্তু লিমিটেড ওভারে ক্রিকেটে বলুন বা যখন ধোনি খেলেছেন তখন দ্বিতীয় কোনো কিপারের কথা কিন্তু আমাদের ভাবতে হয়নি। তিনি থাকাকালীন দীনেশ কার্তিক বা রবিন উথাপারা ছিলেন বটে, কিন্তু তারা ব্যাটার হিসেবে দলে সুযোগ পেতেন। তবে এই মুহূর্তে ভারতের হাতে পাঁচটা অপশন রয়েছে, এবং এই কারণেই 5টা অপশন রয়েছে কারণ এদের মধ্যে কেউই কিন্তু পারফেক্ট কিপার নয়। দেখুন, পারফেক্ট কিপার বা পারফেক্ট ক্রিকেটার কেউই হন না, কিন্তু পারফেকশনের কাছাকাছি পৌঁছানো সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। এবং 5 জনের মধ্যে কিছু না কিছু সমস্যা রয়েছে। টি-20 ক্রিকেটের কথা বলছি। টি-20 ক্রিকেটে 5 জনের মধ্যে কিছু না কিছু সমস্যা রয়েছে, যে কারণে কাউকে একেবারে কনফার্ম বলা যাচ্ছে না। এখনো কিন্তু অপশন ট্রাই করে দেখছে ভারতীয় ম্যানেজমেন্ট। তাহলে প্রশ্ন হচ্ছে, এই 5 জনের মধ্যে কে খেলবেন টি-20 বিশ্বকাপে? দেখুন, এদের মধ্যে আসলে সমস্যাটা কি রয়েছে বা কি কারণে তাদের এখনো কনফার্ম বলা যাচ্ছে না, সেই সমস্যাগুলো আগে খুঁজে বার করতে হবে, তবে এর সমাধান পাওয়া যাবে। ঠিক আছে, তো এই যে 5 জনের নাম বললাম, প্রত্যেকের কি কি সমস্যা রয়েছে টি-20 ক্রিকেটে সে ব্যাপারে বলি। প্রথমেই লোকেশ রাহুল। দেখুন, লোকেশ রাহুল ওডিআই এবং টেস্টে দারুণ ক্রিকেটার। এই মুহূর্তে 2023-এ লোকেশ রাহুল যে পারফর্ম করেছিলেন দারুণ। ওডিআইতে বলুন, টেস্টে বলুন, ওডিআই বিশ্বকাপে লোকেশ রাহুল যেভাবে খেলেছিলেন, তার ডিআরএস নেওয়া বলুন, তার কিপিং বলুন, বোলারের সাথে তার একটা কানেকশন বলুন, টেস্টে সদ্য সেঞ্চুরি করে এসেছেন, অল ওভার লোকেশ রাহুল কিন্তু ওডিআই এবং টেস্টে দুর্দান্ত। কিন্তু টি-20-তে তার সমস্যাটা কোথায়? প্রথমত, লোকেশ রাহুল টি-20-তে বহুদিন আগে ম্যাচ খেলেছিলেন ভারতের হয়ে, এবং ভারতের হয়ে এই আফগানিস্তান সিরিজেও তাকে দলে নেওয়া হয়নি। তার একটা বড় কারণ হলো টি-20 ক্রিকেটে, মানে ভারতের হয়ে টি-20 ক্রিকেটে লোকেশ রাহুল মূলত ওপেনার হিসেবেই খেলেন। সেই 2019 সালে সম্ভবত শেষবার তিনি ওপেনার হিসেবে খেলেননি, আদারওয়াইজ তিনি ওপেনার হিসেবেই খেলেন ভারতের হয়ে টি-20 ক্রিকেটে। কিন্তু এই মুহূর্তে ভারতের টি-20 দলে ওপেনার হিসেবে রোহিত রয়েছেন, গিল এবং জয়সওয়ালের মধ্যে একজন থাকবেন, তারপরে কোহলি রয়েছেন, কোহলিকেও আমরা ওপেনার হিসেবে দেখতে পারি। সুতরাং লোকেশ রাহুলকে কিন্তু কোনোভাবেই টি-20 দলে আমরা ওপেনার হিসেবে দেখতে পাবো না। এবার 3 নম্বরে যদি কোহলি খেলেন, 4 নম্বরে আমরা সূর্যকুমারকে দেখবো, তাহলে লোকেশ রাহুলের জায়গা হতে পারে 5 নম্বরে, বা যিনি কিপার হিসেবে আসুন তার জায়গা হতে পারে 5 নম্বরে, মিডিল অর্ডারে। লোকেশ রাহুল কিন্তু ভারতের টি-20 দলে মিডিল অর্ডারে কখনো খেলেননি। টি-20 ক্রিকেটের কথা বলছি, বা আপনি আইপিএলও দেখুন, কটা ম্যাচে লোকেশ রাহুল 5 নম্বরে ব্যাটিং করেছেন টি-20 ক্রিকেটে। সুতরাং রাহুলের ক্ষেত্রে এটা একটা সমস্যা, আদারওয়াইজ রাহুলকে কিন্তু নিঃসন্দেহে এই টিমে কিপার হিসেবে রাখা যেতেই পারত। এবার আসি ঈশান কিষান। দেখুন, আজ থেকে 1 মাস আগেও মনে হচ্ছিল যে ঈশান কিষানই টি-20 বিশ্বকাপে ভারতের হয়ে কিপিং করবেন। যদি ততদিনে ঋষভ পান্ত পুরোপুরি সুস্থ না হয়ে উঠতে পারেন, তাহলে হয়তো ঈশান কিষানকে আমরা কিপার হিসেবে দেখতে চলেছি। ইভেন অস্ট্রেলিয়ার সঙ্গে টি-20 সিরিজেও তিনি ছিলেন, কিন্তু তারপরে ওই যে তার জায়গাতে জিতেশ এলেন, তারপরে তাকে আর আমরা দেখতে পেলাম না। সাউথ আফ্রিকা সিরিজে তিনি নামও তুলে নিলেন, এবং তারপরে আর আমরা তাকে ভারতের হয়ে খেলতে দেখিনি। এবং এই রিসেন্ট আমরা যে নিউজটা পেলাম যে ঈশান কিষানকে নাকি ভারতীয় বোর্ডের তরফ থেকে একটা শাস্তি দেওয়া হয়েছে, তিনি নাকি দুবাইতে পার্টি করতে গেছিলেন এবং সেটা ভারতীয় ম্যানেজমেন্ট ঠিকভাবে দেখেনি, এবং রাহুল দ্রাবিড়ও বলে দিয়েছেন তিনি আবারও ডোমেস্টিক খেলে কামব্যাক করবেন, এমনটি আশা করা যায়। সুতরাং সবকিছু মিলিয়ে ঈশান কিষান এই মুহূর্তে ভারতীয় দলেই নেই। অথচ 1 মাস আগে তিনি কিন্তু ভারতের প্রধান কিপার ছিলেন টি-20 ক্রিকেটে বা ওডিআই ক্রিকেটেও, টেস্টও আমরা দেখেছিলাম। কিন্তু এই মুহূর্তে হঠাৎই কি হয়ে গেল, তিনি ভারতীয় দলের বাইরে চলে গেছেন। হয়তো আবারও ফিরে আসবেন, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে হলফ করে বলা যাচ্ছে না তিনি ভারতের টি-20 বিশ্বকাপে কিপার হিসেবে থাকবেন। তৃতীয় কিপার যিনি রয়েছেন, সঞ্জু স্যামসন। সঞ্জু স্যামসনের সবচেয়ে বড় সমস্যা হলো টি-20 ক্রিকেটে ভারতের হয়ে তার প্রদর্শন একেবারেই খারাপ। তার অ্যাভারেজ 20 কম। তিনি নর্মালি মিডিল অর্ডারে খেলেন, এবং মিডিল অর্ডারে আমাদের একজন কিপার দরকার, সেদিক থেকে ঠিক আছে, কিন্তু তার প্রদর্শন একেবারেই ভালো নয়। টি-20-তে যখনই তিনি সুযোগ পেয়েছেন পারফরমেন্স কিন্তু তিনি করতে পারেননি। টি-20-তে তার অ্যাভারেজ 19.68। প্রত্যেকের পরিসংখ্যানটা আমি পরে বলবো, আপাতত জাস্ট সঞ্জুর কথা বলি। 19.68, তার স্ট্রাইক রেট 133। সুতরাং 133-এর স্ট্রাইক রেট এবং 19-এর অ্যাভারেজ নিয়ে তিনি দলের ফার্স্ট চয়েস কিপার, এমনটা কিন্তু বলা সম্ভব হচ্ছে না। সুতরাং সঞ্জুকে আরো প্রদর্শন করতে হবে, এবং তার চেয়ে বড় কথা তাকে সুযোগ পেতে হবে। এই আফগানিস্তান সিরিজে একটা সুযোগ পেতেই পারতেন, প্রথম ম্যাচে তো আমরা তাকে দেখলাম না। যাই হোক, চতুর্থ অপশন যেটা রয়েছে আমাদের হাতে, জিতেশ শর্মা। জিতেশ শর্মার সবকিছুই ঠিক আছে, কিন্তু জিতেশ শর্মার ভারতের হয়ে খেলার অভিজ্ঞতা খুবই কম।
জাস্ট 8টা টি20 ম্যাচ তিনি খেলেছেন এবং তার মধ্যেও আবার ওই এশিয়ান গেমসে আমরা দেখেছিলাম। সুতরাং এত কম ম্যাচ খেলার পর জিতেশ শর্মা একেবারে বিশ্বকাপের মঞ্চে চলে যাবেন এমনটা একটু বেশি বাড়াবাড়ি হয়েছে, এবং যদি ব্যর্থ হন সেখানে তাহলে সমালোচকরা একেবারে ছিঁড়ে খেয়ে নেবেন। সুতরাং জিতেশের অভিজ্ঞতাটা নেই। এবং সবশেষে ঋষভ পান্ত, দেখুন আমরা জানি না ঋষভ পান্ত কবে সুস্থ হবে। শোনা যাচ্ছে তিনি আবারও প্র্যাকটিস শুরু করেছেন, ফিরে আসার চেষ্টা করছেন, কিন্তু কবে আসবেন আমরা জানি না। সম্ভবত আইপিএলে যদি ভালো খেলেন সেই হিসেবে একটা ট্রাই নেওয়া যেতে পারে ঋষভ পান্তের উপর, কিন্তু এখনো নিশ্চিত কিছু নয়। সুতরাং এই যে 5 জন কিপার রয়েছেন, কিছু না কিছু সমস্যা রয়েছে এবং টি20 দলে তারা কিন্তু পুরোপুরি ফিট হচ্ছেন না, কিন্তু একজনকে বেছে নিতেই হবে। গত টি20 বিশ্বকাপে দীনেশ কার্তিক ছিলেন আমাদের, কিন্তু কার্তিক এই মুহূর্তে নেই। তাহলে এই 5টা অপশন। আমি যদি তাদের আন্তর্জাতিক টি20 ক্রিকেটের প্রদর্শনের কথা বলি, ঋষভ পান্ত 56 ইনিংসে করেছেন 987 রান, তার অ্যাভারেজ মাত্র 22.43, 22-এর অ্যাভারেজ খুব একটা ভালো নয়। তার স্ট্রাইক রেট 126। ঋষভ পান্তের থেকে টি20তে 126-এর স্ট্রাইক রেট মানে বুঝতে পারছেন, যিনি টেস্ট ক্রিকেটে টি20-র মতন করে খেলেন সেখানে টি20তে 126-এর স্ট্রাইক রেট একেবারেই ভালো নয়। মাত্র 3টে হাফ সেঞ্চুরি রয়েছে 56টা ইনিংসে, তাকে টি20 ক্রিকেটে কিন্তু আরও ভালো খেলতে হবে। ঈশান কিষানের কথা যদি বলি, 32 ইনিংসে করেছেন 796 রান, তার অ্যাভারেজ 25.67, 25-এর অ্যাভারেজ খুব একটা ভালো নয়। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা তাকে ওপেনিং বা টপ অর্ডারে দেখেছি। তার স্ট্রাইক রেট 124, খুব একটা ভালো নয়। 124-এর স্ট্রাইক রেট, 6খানা হাফ সেঞ্চুরি রয়েছে। সুতরাং ঈশানের প্রদর্শনও যে দুর্দান্ত এমনটা নয়। রাহুলের প্রদর্শনের কথা যদি বলি, তাহলে 68 ইনিংসে করেছেন 2265 রান, তার অ্যাভারেজ 37.75, 38-এর অ্যাভারেজ, স্ট্রাইক রেট 139, 140-এর কাছাকাছি, 2টো সেঞ্চুরি আছে, 22টা হাফ সেঞ্চুরি। সবচেয়ে ভালো তো অবশ্যই রাহুল, তার টি20 ক্রিকেটের প্রদর্শন সেটা বলেই দেয়। যদিও বিগত কয়েকটা ম্যাচে আন্তর্জাতিক টি20তে খুব একটা ভালো খেলতে পারেননি বটে, তাও টি20 বিশ্বকাপের মধ্যে 2টো হাফ সেঞ্চুরি ছিল। কিন্তু অল ওভার রাহুলের সমস্যাটা হলো 5 নম্বরে ফিট হবেন কিনা, সেটাই একটা বড় প্রশ্ন। 5 নম্বরে রাহুল খেলেননি এর আগে, হঠাৎ করে 5 নম্বরে খেলিয়ে দেবো এবং রাহুল একেবারে সুপার হিট, এমনটা কিন্তু ভাবা একটু মুশকিল। রাহুলের ওডিআইতে কেমন ভূমিকা থাকে আমরা কি দেখেছি, রাহুল নামেন, একটু সেট হওয়ার সময় নেন এবং তারপরে বড় ইনিংস খেলেন। সুতরাং ওডিআইতে 5 নম্বরে নামা বা টেস্টে 6 নম্বরে নামা, টি20তে 5-6 নম্বরে নামার কিন্তু এক নয়। টি20তে 5 বা 6 নম্বরে তুমি নামছো মানেই তোমাকে শুরু থেকেই চালিয়ে খেলতে হবে, ঠিক আছে। সঞ্জু স্যামসনের প্রদর্শনের কথা যদি বলি, 21টা আন্তর্জাতিক টি20 ইনিংস খেলেছেন, 374 রান, অ্যাভারেজ 19.68, 20-র কম অ্যাভারেজ, স্ট্রাইক রেট 133 এবং মাত্র একটা হাফ সেঞ্চুরি রয়েছে সঞ্জু স্যামসনের। সুতরাং আমি মানছি সঞ্জু ওডিআই ক্রিকেটে ভালো খেলেছেন, কিন্তু টি20তে তাকে আরো ভালো খেলতে হবে। তবে এটাও আমি মানবো যে টি20তে সুযোগটা তিনি কিন্তু পাচ্ছেন না। এই মুহূর্তে সুযোগটা পাওয়া উচিত না। এই মুহূর্তে কোনো সিনিয়র প্লেয়ার নেই সেরকম, বা প্রথম ম্যাচে বিরাট কোহলি ছিলেন না, একটা সুযোগ কিন্তু সঞ্জুকে দেওয়া যেতে পারত। এবং জিতেশের কথা যদি বলি, জাস্ট তার কেরিয়ার শুরু হয়েছে, 6 ইনিংসে 100 রান, তার অ্যাভারেজ 16.66, তার স্ট্রাইক রেট 151, স্ট্রাইক রেটটা ঠিক আছে এবং 6 নম্বরে বা 5 নম্বরে খুব ভালো অপশন হতে পারে যদি কিপার হিসেবে খেলেন, এবং কোনো সেঞ্চুরি হাফ সেঞ্চুরি আপাতত নেই, জাস্ট শুরু হয়েছে। সুতরাং 5 জনের মধ্যে যদি কেউ এগিয়ে রয়েছেন এমনটা যদি বলা হয়, বর্তমানে যেমনটা ভাবা হচ্ছে যে টিমটা নামানো হচ্ছে, সেদিক থেকে জিতেশ একটা ভালো অপশন হতে পারেন, কিন্তু সবে শুরু হয়েছে তার কেরিয়ার। সঞ্জু আমি জানি না, সঞ্জুকে তো সেরকম সুযোগই দেওয়া হয় না। ঈশান ছিলেন বটে, কিন্তু ঈশান বেরিয়ে গেছেন। পান্ত মেবি টি20 বিশ্বকাপের আগে পুরোপুরি ফিট হয়ে উঠতে পারবেন না, বা বিশ্বকাপে খেলার মতন ম্যাচ ফিট হতে পারবেন না। এবং রাহুল তো খুঁজে বার করা খুব মুশকিল, তবে রাহুলকে ট্রাই করে দেখা যেতে পারে। আইপিএলের মঞ্চে তো ফ্রাঞ্চাইজিরা ঠিক করবে, সেখানকার ম্যানেজমেন্ট ঠিক করবে যে রাহুল কোথায় খেলবেন। কিন্তু ভারতীয় দলের হয়ে রাহুল 5 নম্বরে যদি খেলেন ডিরেক্ট বিশ্বকাপের মঞ্চে, তার আগে কিন্তু একটা ইনিংসও তিনি 5 নম্বরে ব্যাটিং করতে আসবে না, এমনটাই হবে। সুতরাং দেখা যাক। স্টিল রাহুলের প্রদর্শন কিন্তু খুব একটা খারাপ নয়। এই যে 2022 সালে তার একটা অফ ফর্ম চলছিল, 16 ইনিংসে 434 রান করেছিলেন 2022 সালে, তার অ্যাভারেজ ছিল 28.9। মানে ওই অফ ফর্মের রাহুলের অ্যাভারেজও কিন্তু পান্থ বলুন বা ঈশান বলুন বা সঞ্জু প্রত্যেকের অ্যাভারেজের থেকে ভালো। তার স্ট্রাইক রেট ছিল 126, 6খানা হাফ সেঞ্চুরি করেছিলেন। সুতরাং রাহুল ঠিকঠাক খেলেছেন বটে, কিন্তু মিডিল অর্ডার একটু তো নতুন জায়গা, তাই না? যাই হোক, আমাকে যদি বলা হয় যে কে এগিয়ে রয়েছেন, আমি বলবো যে জিতেশকে ট্রাই করা যেতে পারে। রাহুলকে ট্রাই করলে করা যেত, কিন্তু একটু বেশি লেট হয়ে গেছে। দেখা যাক, বাকিটা তো ম্যানেজমেন্টই জানে কাকে খেলালে বেটার হয়। কিন্তু এবার এই জায়গাটা একটু ঠিক করতে হবে। যদি আমি লং টার্মের কথা ভাবি, তাহলে ঋষভ পান্ত বা ঈশান কিষানের মধ্যে যে কোনো একজনকে চুজ করতে হবে। জিতেশ শর্মা কিন্তু তরুণ ক্রিকেটার নন, তার বয়স 30।
রাহুল তারও 30, সঞ্জুও 30-এর কাছাকাছি চলে গেছে। সুতরাং নতুন করে যদি কাউকে রেডি করতে হয় আগামী 5-6 বছরের কথা ভেবে, তাহলে পান্থ এবং ঈশানের মধ্যে যে কোনো একজনকে রেডি করা।